তো আজকে হচ্ছে 23শে জুন 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 33তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। এবং আজকে আপনাদের অনলাইনে যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে আমাদের ফৌজদারি কার্যবিধির যে সাজেশন আমরা যেটা অনুসরণ করব সেটা, এবং আজকে যে যে শীটটা আমরা পড়বো, মানে যে দুইটা প্রশ্ন পড়বো, এই দুইটা পিডিএফ ফাইল আকারে আপনাদের দেওয়া হয়েছে। আর যারা আমার সামনে আছেন অফলাইন ব্যাচে তাদেরকে আমি প্রিন্ট কপি সরবরাহ করেছি। তো সাজেশন পাইছেন? আচ্ছা, তাহলে আমাদের আহ, যেটা আমরা এখন শুরু প্রফেসর, করতে যাচ্ছি, সবাই একটু দেখেন, স্ক্রিনে দেখেন আমাদের সাজেশনের যে 1 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে যে একের ক দেখেন, বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, এবং এর সাথে সাথে জানতে চাওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করুন। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা প্রিলিমিনারি পরীক্ষা দেই আর কি, তখন এই 6 থেকে শুরু করে 6, 9, 10, 11, 12, তারপরে যে 18, তারপরে যে আপনার 22, 25, এইগুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়তে হয়। মোটামুটি ওই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এই লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নে যা আছে এতটুকু পড়লেই হবে। ওই জায়গা আর এই প্রশ্নের বাইরে যে সেকশন আছে এগুলা পড়ার আমার কোনো দরকার নাই। তো আমরা যদি প্রথমে চলে আসি, দেখেন যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, বা কম্পোজিশন অফ ক্রিমিনাল কোর্টস। কম্পোজিশন মানে কি? গঠন। ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ না দিয়ে দিয়ে দিল যে কম্পোজিশন অফ ক্রিমিনাল কোর্ট। অনেকেই দেখা গেলো বুঝতে পারে নাই যে কম্পোজিশন শব্দটার অর্থ কি। তাহলে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? আপনাদের যেহেতু আমরা সবাই প্রিলিমিনারি পাস করে এসেছি, আমাদের সবারই মনে থাকার কথা। দেখেন, বাংলাদেশে আমাদের ফৌজদারি কার্যবিধি 6 ধারায় বলতেছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের আদালত থাকবে ফৌজদারি আদালত। কি কি? একটা হচ্ছে আপনার দায়রা আদালত, আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত। মনে আছে কিনা? তারপরে ওই 6 ধারার মধ্যে আমরা পড়েছিলাম যে ম্যাজিস্ট্রেটে ভাগ করছে কয় ভাগে? 2 ভাগে। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আবার 6 ধারায় বলতেছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার। অ্যাকচুয়ালি জেলা পর্যায়ে হলো 4 প্রকার, আর মেট্রোপলিটন পর্যায়ে কত? 4 প্রকার। জেলা পর্যায়ে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনার সাথে কে? অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর যদি আমি মেট্রোপলিটনের এলাকায় যাই, তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সাথে কি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এরপরে জেলা পর্যায়ে দ্বিতীয় যে শ্রেণী সেটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকায় ওনার নাম কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই। তাহলে আমার যদি ফৌজদারি আদালতের গঠন বলে, আমাকে 6 ধারা লিখলেই হচ্ছে। আপনি যদি চান 6-এর সাথে সাথে 9 ধারাটা এক্সট্রা যোগ করতে পারেন। 9 ধারায় কি আছে? 9 ধারায় বলছে দায়রা আদালতের শ্রেণী বিভাগ। 9 ধারায় বলতেছে যে বাংলাদেশের মানে কতিপয় জেলা নিয়ে একটা দায়রা বিভাগ গঠিত হবে। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকেন। সবার উপরে কে? দায়রা জজ, তারপরে অতিরিক্ত দায়রা জজ, আর একটা হচ্ছে কি যুগ্ম দায়রা। সো আমার প্রথম যে প্রশ্ন, যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে, এইটুকুর উত্তর আমার 6 আর কত? 9। 9 দেন বা না দেন অবশ্যই আলোচনা করতে হবে কত দ্বারা? 6 দ্বারা। তাহলে আমরা পড়া শুরু করি। দেখেন, ভূমিকায় যদি চলে আসি, যে ভূমিকা দেখেন, ফৌজদারি কার্যবিধি হলো প্রধানত একটি পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ বা প্রসিডিউরাল ল। এখন পদ্ধতিগত আইন কেন বলতেছে? কারণ মামলা দায়েরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধিতে কিন্তু অপরাধের শাস্তি নিয়ে আলোচনা করে না। আর আমরা জানি যে আইনে মামলা দায়েরের পদ্ধতি নিয়ে আলোচনা করছে তারাই কি বলে? পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ বা প্রসিডিউরাল ল। কারণ এই আইনে ফৌজদারি আদালতের গঠন এবং ক্ষমতা থেকে শুরু করে একটি ফৌজদারি মামলা দায়ের সংক্রান্ত সকল নিয়ম বর্ণনা করা হয়েছে। দেখেন, 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ করা হয়। ফৌজদারি কার্যবিধি 1898 সালে পুনরায় সংস্কার করা হয়, যা 1898 সালের 1 জুলাই হতে কি হয়? কার্যকর হয়। ফৌজদারি কার্যবিধি 1898 6 দ্বারা ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সো আপনি যদি ইচ্ছা করেন
যে যে কোনো ফৌজদারি যে যে প্রশ্ন আসে এই কার্যকর হয় এই পর্যন্ত যে কোনো প্রশ্নে আপনি লিখতে পারেন, বুঝেন। এরপরে যে গঠন চাইছে, গঠন আমি এরপরে লাইন দিয়ে দিলাম যে গঠন আছে এত দাঁড়ায়, কত দাঁড়ায়, 6 দাঁড়ায়, বুঝেন কিনা। যদি আসতো যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, তাহলে আমি এই কার্যকর করা হয় পর্যন্ত লিখতাম, তারপরে বলতাম যে ফৌজদারি কার্যবিধির 241 থেকে 250 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, বুঝেন কিনা। তার মানে ভূমিকার এইটুকু ইচ্ছা করলে সকল ফৌজদারি প্রশ্নের সাথেই দেওয়া যায়। তবে মাথায় রেখেন, ভূমিকা দিয়ে দিতে, ভূমিকা লিখতে যাই আমার জন্য মেইন প্রশ্নের অংশ বাদ না পড়ে যায়। আমার যদি মনে হয় যে আমি ভূমিকা লিখতে গেলে আমার আসল প্রশ্নের মানে উত্তর পাত আমি লিখতে পারবো কিনা সন্দেহ আছে, তাইলে আপনার ভূমিকা দিয়ে কোনো কাজ নাই। ভূমিকা হচ্ছে কখন, যখন আমার হাতে সময় আছে। এখন দেখেন, তাহলে আমরা চলে আসি যে ফৌজদারি আদালতের গঠন বা শ্রেণী। দেখেন যে ফৌজদারি কার্যবিধির 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ উল্লেখ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই 6 ধারা মুখস্থর কিছু নাই, আপনি আপনার মতো লিখবেন। দেখেন 6 এর 1 ধারা অনুসারে বাংলাদেশে আন্ডারলাইন করে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 শ্রেণীর ফৌজদারি আদালত আছে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। দেখেন একটা হচ্ছে আপনার দায়ের আদালত সমূহ, এবং আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত সমূহ। তাহলে বাংলাদেশে আহ ফৌজদারি আদালত কয় প্রকার ভাই? 6 এর 1-এ বলতেছে 2 প্রকার, একটা হলো দায়রা আদালত আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন যে দায়রা আদালতের কথা বলতেছে যে ফৌজদারি কার্যবিধি 1898 গোল দিবেন 9 ধারায় দায়রা আদালতের গঠন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। কত ধারায়? 9 ধারায়। দায়রা আদালতে আন্ডারলাইন করেন 3 শ্রেণীর বিচারক থাকে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। সবার সবার প্রথমে হচ্ছে কি দায়রা জজ, তারপরে হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, তারপরে হচ্ছে যুগ্ম দায়রা জজ। এই যুগ্ম দায়রা জজরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা হতো সহকারী দায়রা জজ, এখন আর সহকারী দায়রা বলা হয় না, এখন বলা হয় কি যুগ্ম দায়রা জজ। ঠিক একই ভাবে দেওয়ানির ক্ষেত্রে বলা হতো সাব জজ, এখন বলে কি যুগ্ম জেলা জজ, যুগ্ম জেলা জজ। দেখেন, তো এরপরে আমরা চলে এসে দেখেন ম্যাজিস্ট্রেট আদালত। যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 6-2 ধারা অনুসারে গোল দিবেন ম্যাজিস্ট্রেট হচ্ছে কয় প্রকার? 2 প্রকার, যথা বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটের ইংরেজি কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ইংরেজি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এরপরে আমরা চলে আসি যে বিচারিক ম্যাজিস্ট্রেটদের নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত গঠিত হয়। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 6-3 ধারায় বলা হয়েছে গোল দিবেন 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। যথা কয় শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকবে? 4 শ্রেণী। সবার প্রথমে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই দেখেন কিন্তু চিফ ক দেওয়া, ক না কিন্তু, CHIEF। চিফ মানে হলো ওই মুখ্য বা প্রধান। আর যদি আপনি চিফ বলেন তাহলে CHEAP, মানে সস্তা হয়ে যাবে কিন্তু একেবারে তাহলে তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং তিনি যদি মেট্রোপলিটন এলাকায় হন তাহলে ওনার নাম হবে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন। তার মানে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, দায়রা আদালতের ক্ষেত্রে দায়রা জজ একটা শ্রেণী, অতিরিক্ত দায়রা জজ একটা শ্রেণী, কিন্তু ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু একই, ওনাদের কিন্তু আলাদাভাবে ভাগ করে নাই। তারপরে দেখেন 2 নাম্বার, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ যিনি জেলা পর্যায়ে যার নাম হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকায় তার নাম কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরপরে কি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো তারপরে যদি দেখেন যে বিচারিক ম্যাজিস্ট্রেটগণ এবং দায়রা জজগণ আন্ডারলাইন করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্যে হতে নিয়োগপ্রাপ্ত। আপনি আনলে আনতে পারেন, মানে প্রশ্ন অনেক বড়, তো আপনি যদি বলেন যে রাষ্ট্রপতি সংবিধানের 115 অনুচ্ছেদে ক্ষমতা বলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দিবেন 133 অনুচ্ছেদের বিধানাবলী অনুসারে, আপনার ইচ্ছা, কিন্তু না আনলে সমস্যা নাই। তাহলে আমার 6 দ্বারা মনে রাখবো যে 6-1-এ বললো আদালত ফৌজদারি আদালত 2 প্রকার, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। 6-2-এ বললো ম্যাজিস্ট্রেট আদালত আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হলো 6-3-এ বললো
বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 4 প্রকার। আপনি ইচ্ছা করলে পৃথক পৃথক ভাবেও লিখতে পারেন যে জেলা পর্যায়ে হচ্ছে 4 প্রকার আর মেট্রোপলিটন এলাকায় কয় প্রকার। আর একটা কথা বলি, যদি আপনার 6-এর সাবসেকশন মনে না থাকে যে 6-এর 1-এ কি, 6-এর 2-এ কি, 6-এর 3-এ কি, যদি শিওর হন, নিশ্চিত থাকেন, তাহলে 6-এর 1, 2, 3 দিয়ে লিখবেন। যদি নিশ্চিত না থাকেন তাহলে সব জায়গায় কি দিয়ে চালাই দেবেন? 6 6 চালাই দিই, ঠিক আছে? কিন্তু ভুল লেখার দরকার নাই। এখন তাহলে প্রশ্নের এই অংশটুকু কিন্তু শেষ, যে বাংলাদেশে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে বা কম্পোজিশন অফ ক্রিমিনাল। এবার তাহলে চলে আসেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। এটা অ্যাকচুয়ালি এই প্রশ্ন যখন আমাদের ফৌজদারি কার্যবিধি হয়ে যাবে, তখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে আর বিচারিক ম্যাজিস্ট্রেট কি কি করতে পারে, এটা আমার একটা আইডিয়া হয়ে যাবে। নিজের মতো করে লেখা যায়, যে জায়গা বিচারিক ম্যাজিস্ট্রেটের কথা বলছে সেই সেই কাজ হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। উদাহরণস্বরূপ দেখেন, আমি যারা ফৌজদারি কার্যবিধি আমরা পড়ছি তো প্রিলিতে, দেখেন এইভাবে বলা যেতে পারে যে যা যা মনে আছে যে ফৌজদারি কার্যবিধিতে বিচারিক ম্যাজিস্ট্রেট হুলিয়া জারি করতে পারে, কত ধারায়? 87 ধারায়। ফৌজদারি কার্যবিধিতে বিচারিক ম্যাজিস্ট্রেট সম্পত্তি প্রয়োগ করতে পারে, 88 ধারায়। এরপরে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে 96 আর 100, 96 আর 100। শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে 106, 106। এরপরে সে আহ 164 ধারায় জবানবন্দি গ্রহণ করতে পারে, পারে কিনা? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে। এরপরে আপনি বললেন 190 ধারায় আমলে নিতে পারে, পারে কিনা? পারে। এরপরে 200 ধারায় জবানবন্দি নিতে পারে, 201-এ নালিশ ফেরত দিতে পারে, 202-এ তদন্ত বা অনুসন্ধান করতে পারে, 203 কি করতে পারে? খারিজ করতে পারে, পারে কিনা? 204-এ সমন অথবা হরেন দিতে পারে। এরকম বিচারিক ম্যাজিস্ট্রেট যা যা আছে সবগুলো হলো বিচারিক ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা ও কার্যক্রম। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমি চিন্তা করবো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোথায় কোথায় আছে। দেখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি প্রথমে এইভাবে বলি, শুরু করতে যদি এইভাবে করি যে 98, 96, 98 বা 100 ধারায় সে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, পারে কিনা? পারে। সে 107 ধারায় শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারে, সে 108, 9, 10-এ সদাচরণের মুচলেকার আদেশ দিতে পারে, সে 143 ধারায় গণ উৎপাত প্রতিরোধে নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে, 144 ধারায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য 144 ধারায় আদেশ দিতে পারে, 145 ধারায় স্থাবর সম্পত্তি দখল রিলেটেড ক্ষেত্রে সে আদেশ দিতে পারে। এরপরে আমি বললাম 176-এর 2 ধারায় কবর থেকে কি লাশ উত্তোলন করতে পারে, 190-এর 4 ধারায় সে বিশেষ ক্ষমতা বলে সে অপরাধ আমলেও নিতে পারে। তো এরকম নির্বাহী ম্যাজিস্ট্রেটের অসংখ্য ক্ষমতা আছে। তাহলে এই প্রশ্ন কিন্তু যদি আপনাদের আসে যে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী, আমি এইভাবে লিখবো যে নিম্ন বিচারিক ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। আবার যদি বলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা। এখন দেখেন, তাহলে আমরা একটু প্রশ্নে চলে আসি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। দেখেন, প্রথমে আমরা আসি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। ফৌজদারি কার্যবিধি 1898-এর ধারা 11 এবং 18 ধারায় যথাক্রমে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনাদের একটু মনে করাই দিই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংজ্ঞা দেওয়া হয়েছে 11 ধারায়। কত ধারায়? 11 ধারায়। জেলা পর্যায়ে নিয়োগ দেয় 11 ধারায়, আর মেট্রোপলিটন পর্যায়ে কত? 18 ধারায়। ফৌজদারি কার্যবিধির 32 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করবেন, 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত নিম্ন বর্ণিত দণ্ড প্রদানের ক্ষমতা থাকে। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের যে 32 ধারা আছে, নিচে আছে না, 32-এর নিচে একটু আন্ডারলাইন করে লেখেন দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা। 32-এর নিচে লেখেন দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা। দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা, ধন্যবাদ। তাহলে দেখেন, 32 তো আমাদের মুখস্থ থাকার কথা যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিতে পারে কত? 5 বছর, জরিমানা কত? 10,000। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কারাদণ্ড 3, জরিমানা কত? 5। আর তৃতীয় হলো 2-2। এছাড়া প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত দিতে পারে, নির্জন কারাবাস দিতে পারে। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত দিতে পারে না, নির্জন কারাবাস
দিতে পারে। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেত্রাঘাত, নির্জন কারাবাস কিছুই, এই তো এই কথাই বলা হয়েছে কত ধারায়, 32 ধারা। এই যে দেখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কি জরিমানা, এছাড়া হচ্ছে বেত্রাঘাত। যদিও বেত্রাঘাত এখন আর অনুমোদিত সাজা না, কিন্তু ফৌজদারি কার্যবিধির 32 ধারা গিয়ে দেখবেন ওখানে কিন্তু সাজা দিতে পারুক বা না পারুক ওই জায়গায় কিন্তু বেত্রাঘাত এখনো রয়েছে। তারপরে দেখেন, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা উদাহরণ আপনাদের সাক্ষ্য আইন মনে থাকার কথা, সাক্ষ্য আইনের 166 ধারায় জুরি আছে, মনে আছে? জুরি, জুরি হচ্ছে বিচারক, কয়েকজন বিচারক মিলে জুরি গঠিত হয়। বাংলাদেশে এখনো জুরি ব্যবস্থা নাই, কিন্তু সাক্ষ্য আইনের 166 ধারার ওই বিধান এখনো কি আছে। তাহলে আমাদের সাক্ষ্য আইনে পরীক্ষায় প্রশ্ন আসে প্রিলিতে, যে নিম্নের কোন ধারার কার্যকারিতা সাক্ষ্য আইনে এখন আর নাই, কিন্তু সেই ধারাটা এখনো সাক্ষ্য আইনে আছে, বাতিল করা হয়নি। কত ধারা? 166। অথবা বলে জুরি, জুরি সম্পর্কে বিধান বর্ণিত আছে সাক্ষ্য আইনের কত ধারায়? 166 ধারা। তাহলে দেখেন, আহ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি পারে? উনি নির্জন কারাবাস সহ সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড, আর সর্বোচ্চ কত টাকা জরিমানা? 5,000। আমরা চলে আসি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দেখেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে? সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত জরিমানা। তাহলে ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের যে সাধারণ ক্ষমতা, এটা আছে কততে? 32 ধারা। আর ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতা আছে 33-এর ক। কততে? 33-এর ক। সেই 29 ক আর 33 ক যারা বুঝেন না, এই জায়গায় দেখেন ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা, দেখেন বিশেষ ক্ষমতা ধারা 29 গ অনুযায়ী সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, আন্ডারলাইন করবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধে বিচার করার ক্ষমতা প্রদান করতে পারে। তাহলে এই 29-এর গতে কি সাজা প্রদানের ক্ষমতা দেয় নাই, 29-এর গতে কি দিছে? বিচার করার ক্ষমতা। কিসের ক্ষমতা? বিচার করার। তাহলে কি কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার কি বিচার করার ক্ষমতা দিতে পারে? মৃত্যুদণ্ড ছাড়া কি অন্যান্য যে কোনো অপরাধ। তারপরে দেখেন 2 নাম্বার, দেখেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় বা যাবজ্জীবন বা 10 বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ ছাড়া অন্য সকল অপরাধের বিচার করার ক্ষমতা প্রদান করতে। পেশায় আইন মানে হচ্ছে সহজ কথারে আপনারে একটু জটিল বানাবে। এই জায়গা বলতে পারতো যে সর্বোচ্চ 10 বছর যে সকল অপরাধের সাজা সে সকল অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারে। তা না বলে উনি বলতেছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক ব্যতীত। জি। তাহলে এই যে যে 29-এর গতে যে ক্ষমতাটা, এটা কি শাস্তি প্রদানের ক্ষমতা নাকি বিচার করার ক্ষমতা? তাহলে 29-এর গতে ওনাদের বিচার করার ক্ষমতা দেওয়া হলো, বিশেষ ক্ষমতা। যাদেরকে 29-এর গতে ক্ষমতা দেওয়া হলো তারা কি সাজা প্রদান করতে পারবে সেটা বলছে। দেখেন, উল্লেখ্য যে উপরোক্ত বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ 33 ক ধারা অনুসারে গোল দিবেন সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড প্রদান করতে। তাহলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বিচার করার ক্ষমতা দিছে কত ধারায় ভাই? 29-এর গতে। আর 33-এর কতে হলো কি বলছে? যাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হলো বিচারের ক্ষেত্রে তারা যাই বিচার করুক না কেন সর্বোচ্চ সাজা দিতে পারে কত? 7 ইয়ার্স। ধন্যবাদ। দেখেন, এছাড়াও এই প্রশ্ন আপনাদের লিখতে আসলে মোটামুটি বেশ সময় লাগবে, কিন্তু এছাড়াও ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলী রয়েছে। ওই যে আমি যা যা বললাম, দেখেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে অপরাধীকে গ্রেফতার করে হাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে। কত দ্বারা? প্রিলিমিনারিতে ভালো প্রশ্ন হইতো, বলতে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোন ধরনের অপরাধ করলে ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে পারে? আমলযোগ্য না আমলযোগ্য? যে কোনো ধরনের অপরাধ। ম্যাজিস্ট্রেটের তো ক্ষমতা আছে, সে আমলযোগ্য হোক ম্যাজিস্ট্রেটের বা, সামনে স্যার। জি, ম্যাজিস্ট্রেটের সামনে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক যে কোনো অপরাধ যদি কেউ করে তাকে গ্রেফতার করে হাজতে প্রেরণের নির্দেশ দিতে পারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কত দ্বারাই? 64 ধারায়। হ্যাঁ। তারপর
তারপরে দেখেন পলাতক ব্যক্তির জন্য গোল দিবেন, হুলিয়া জারি করতে পারে, ধারা কত? 87। হুলিয়ার ইংরেজি কি বলেন? প্রোক্লেমেশন। তারপরে দেখেন যে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারে, ধারা কত? সেই ইংলিশম্যান তানবীর বলেন ক্রোক ইংরেজি কি? অ্যাটাচমেন্ট। ধন্যবাদ। তো বলার আগে থেকে বের হয়ে যায়। দেখেন তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কততে কততে? 96তে আর 100তে। কারণ 98তে যে তল্লাশি পরোয়ানা ওটা জারি করতে পারে শুধুমাত্র কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করতে পারে কত দ্বারা? 200 দ্বারা। কোন মামলা আমলে নিতে পারে কত দ্বারা? 190। দেখেন মামলা হস্তান্তর করতে পারে, মামলা হস্তান্তরের বেশ কয়েকটা ধারা আছে, 191, 192, 205 গ আর 205 কি? 191তে হস্তান্তর করে যখন 190 1 সে স্বপ্রণোদিত হয়ে আমলে নেয়, তখন আসামি মামলা স্থানান্তরে আবেদন করবে 191তে। যখন চিফ স্যার কোনো মামলা আমলে নেয় বা জবানবন্দি নেয়, উনি ওই মামলা অনুসন্ধান বা বিচারের জন্য ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় 192তে। আমলি আদালতের বিচার, আমলি আদালতের ফাংশন যখন শেষ, যদি মনে হয় যে এটা দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে 205 গতে দায়রা আদালতে পাঠাবে। আর যদি মনে করে যে এটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য, তাহলে 205 গতে পাঠাবে কার কাছে? ম্যাজিস্ট্রেট আদালত। তারপরে দেখেন বিবৃতি বা দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন স্যার কত আমরা ধারায়? প্রশ্ন আসলে কি এভাবে ধারা দিয়ে দিব? যেভাবে আছে এইভাবে লিখবেন। বিবৃতি বা জি দোষ স্যার। স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে কত ধারায়? 164। ধারা না দিলে তো আপনার প্রশ্ন তো ভাই তথ্যবহুল হলো না। দেখেন আহ রিমান্ডে নেওয়ার আদেশ দিতে পারে, ধারা কত? 167 আর 344। দেখি আলম ভাই বলেন যে রিমান্ডে নেওয়ার আদেশ দিতে পারে, এই 167-র সাথে 344-এর পার্থক্য কি? স্যার একটা তদন্ত পর্যায়ে, একটা বিচারিক পর্যায়ে স্যার। 344 হচ্ছে বিচারিক পর্যায়ে রিমান্ড, আর 167 হচ্ছে কি? তাহলে আপনার যদি সময় থাকে আপনি এই দুইটা পয়েন্ট লিখতে পারেন যে তদন্ত পর্যায়ে রিমান্ডে আদেশ দিতে পারে 167, আর বিচারিক পর্যায়ে রিমান্ডে আদেশ দিতে পারে কত? 344। তারপরে দেখেন ফরিয়াদির অনুপস্থিতিতে আসামিকে খালাস দিতে পারে কত? 247। নালিশ প্রত্যাহারের অনুমতি প্রদান করতে পারে 248। সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে 260। আপনার যে জীবনে প্রথম প্রথম দেখতেছে তার কাছে মনে হইতে পারে এই ধারাগুলো আমি কেমনে মনে রাখবো, কিন্তু যখন সব প্রশ্ন আমার পড়া শেষ তখন কিন্তু এই ধারাগুলো আমার কি এমনিতেই মনে আছে। এবং যারা প্রিলি পাস করছেন তাদের তো এই ধারাগুলো এমনিতেই মনে থাকার কথা। এই সালাউদ্দিন স্যার বুলবুল সবই পারতাম স্যার, ভুইলা গেছি গেছেন আনসার সে অনেকটা ভুইলা গেছি। দেখেন আমার কাছে এমসিকিউ বেসে কয়েকজন মানে সদ্য এলএলবি পাস করছে এরকম 4-5 জন আসছে, এই যে কিছুদিন আগে যে রেজাল্ট দিতে। তখন ওদের যখন সাক্ষ্য আইন পড়াই বা দেওয়ানি পড়াই, তখন অন্যান্যদের বলি দেখেন আপনারা বুঝতে কত কষ্ট হচ্ছে, আর এরা মাত্র পাস করে আসছে, কলেজ থেকে সব শিখে আসছে। আর বলে ওরা বলে স্যার আমরা তো কিছুই পড়ি না। সে কোন জায়গায় তোকে তো ক্লাসই হয় নাই, অথচ এলএলবি পাস কিন্তু হয়ে গেছে। তো দেখেন জি, না না, দেখেন তো তাহলে দেখেন এই ধারাগুলো কিন্তু মনে রাখা খুব বেশি জটিল না। আপনি যদি মনে করেন যে এই প্রশ্ন আমি পরে পড়বো, পরেও পড়তে পারেন, কারণ যখন আমার ফৌজদারি কার্যবিধির অন্য প্রশ্ন পড়ে ফেলবো তখন এই সব জিনিস আমার এমনিতেই মনে থাকবে। তাহলে ইত্যাদি লাস্টে দিয়ে দিয়েছি, ইত্যাদি ওটা তো দেন ইত্যাদি হবে, ইত্যাদি হয়ে গেছে ইত্যাদি মানে আরো আছে। এক প্রশ্ন লিখেই 2 ঘন্টা কাটাই দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই আসছে। দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী। ফৌজদারি কার্যবিধির 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিধান আলোচনা করা হয়েছে। কি দেওয়ার সময় হয়েছে? আচ্ছা দেখেন তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলছে কয় ধারায়? 10 ধারায়। আর বিচারিক ম্যাজিস্ট্রেট হলো কত কত ধারা? 11 আর 18। 11 আর উক্ত ধারা অনুসারে সরকার প্রত্যেক জেলায় এবং মেট্রোপলিটন মেট্রো এলাকায়, অ্যাকচুয়ালি এই জায়গা মেট্রোপলিটন একটু লেখেন ভাই, মেট্রোপলিটন হবে।
হ্যাঁ, মেট্রোপলিটন এলাকায় যতজন উপযুক্ত মনে করবে ততজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন, এবং তাদের মধ্যে একজনকে মেট্রো জেলা মেট্রো টুক কেটে দেন, মেট্রো টুক কেটে দেন, মেট্রো কাটছেন, তবে জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিবেন। পাইছেন? তারপরে দেখেন, বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস প্রশাসন থেকে যে কোনো ব্যক্তিকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারেন। সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার সময় নাই, তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে এত কথা বলার কাজ আমার নাই, আমি সরাসরি চলে আসবো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 10 ধারায়, এরপরে চলে আসবো যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী নিম্নে আলোচনা করা হলো। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দেখি, দেখেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে অপরাধীকে গ্রেফতার অথবা হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। ওই যে ওটা 64 আমার জেলা মানে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছ ক্ষেত্রেও ছিল, আবার কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও আছে। তারপরে দেখেন, চোরাই মাল, জাল দলিল ইত্যাদি থাকতে পারে এমন সন্দেহযুক্ত বাড়ি তল্লাশি করতে পারে। কততে? 98। এছাড়া আপনি 96 এর 100 কিন্তু এনার ক্ষেত্রে প্রযোজ্য। 96টা হলো বস্তু তল্লাশি, আর 100টা হলো কি ব্যক্তি তল্লাশি। তো ওই দুইটাও আপনি লিখতে পারেন। আবার এইভাবেও লিখতে পারেন যে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, ধারা লিখবেন 96, 98, 71, 100। তারপরে দেখেন, শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারে কত? 107। সদাচরণের মুসলেকার আদেশ দিতে পারে কত? 108 থেকে 110। সদাচরণের জন্য যে ব্যক্তি জামিনদার হয়েছে তাকে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। কত দ্বারা? 126। তারপরে বেআইনি সমাবেশ ভঙ্গ করার ক্ষমতা কত দ্বারা? 127। স্থানীয় উৎপাত অপসারণের জন্য আদেশ দিতে পারে কত দ্বারা? 133। আসন্ন বিপদ বা জরুরি অবস্থার ক্ষেত্রে আদেশ দিতে পারে কত? 144। মৃত্যুর কারণ অনুসন্ধান ও কবর হতে লাশ উত্তোলন করার ক্ষমতা কত? 173। কবর থেকে লাশ উত্তোলন, এই ইংলিশ টার্ম কি বলেন, মনে আছে? জি, এ কিন্তু স্যার আমাদের ডিজেন্টার ক্রাবস। মুখস্থ হয়ে যাওয়ার কথা নাকি? তাহলে এই যে যে পরীক্ষার যদি প্রশ্ন আসে, এটা কিন্তু খুব ইজি, যে ফৌজদারি আদালতের গঠন কি, বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী কি, আশা করি পারবেন। তবে আর একটা জিনিস দেখেন, কোন কোন বইতে বা ইসে আছে যে ক্ষমতা আলাদা আলোচনা করছে, বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একভাবে, কার্যাবলী একভাবে, আবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একভাবে, কার্যাবলী একভাবে। এই যদি করতে চান তাহলে এক প্রশ্ন দিয়েই আপনার লিখে চলে আসতে হবে, আর কিছু লেখা লাগবে না। তো আমি ক্ষমতার কার্যাবলী কি করব না, ভাগ করবো না, আমি লিখবো যে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী নিচে আলোচনা করা হলো, নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ও কার্যাবলী নিচে আলোচনা করা হলো। বুঝেন কিনা? সে তো বিচারিকের ক্ষেত্রে দিবেন, বিচারিকের ক্ষেত্রে 106 দেওয়া যায়, আর নির্বাহীর ক্ষেত্রে কত? 107 থেকে 110। আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে? তানভীর সাহেব, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? শিওর? প্রথম শ্রেণী স্যার। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী? কোর্টে যদি আপনারা যান, প্রথম শ্রেণীর স্যার। ওই জায়গা কোর্টে গেলে ওখানে কিন্তু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দেখবেন না, ওই জায়গায় আছে কি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো যদি কোনো কারণ নামের আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে ধরে নিতে হবে নাকি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি কারণ নামের আগে শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, ধরবেন এটা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী। বুঝতে পারছেন? আর একটা জিনিস অনেকে আমরা মানে গোলমাল পাকিয়ে যায়, সেটা হচ্ছে যে আহ, এটা কিন্তু প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা না, সেটা বোঝানো হচ্ছে না। যেরকম নির্বাহী ম্যাজিস্ট্রেটের যদি শ্রেণী জিজ্ঞেস করে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অ্যাকচুয়ালি ফৌজদারি কার্যবিধির কোথাও বলছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদস্থে জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কিন্তু অ্যাকচুয়ালি কোনো শ্রেণী নাই, সে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, বাট সে কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট না। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যখনই বলা হোক না কেন, তখনই ধরে নিতে হবে ওটা কি ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট।
আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতেছে তার মানে এই না যে সে তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী, সে কিন্তু প্রথম শ্রেণীর সরকারি কর্মচারী, বাট তার ওই যে যখন চাকরি প্রাপ্ত সদ্য যারা বিজিএস পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হয় তারা যদি সিভিল সাইডে বিচার করে তার পদবি হলো সহকারী জজ। আর যদি ক্রিমিনাল সাইডে আসে তখন তার হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কোন শ্রেণী? তৃতীয় শ্রেণী। তারপর আস্তে আস্তে পদোন্নতি পাইতে পাইতে হয়। আবার দেখেন, যিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারও ইচ্ছা করলে ওই যিনি আজকে চাকরি পাইছে তারাও তো পরের দিন আমলি আদালতে বসাই নাই যে আমলি আদালতে করুন, তখন আমলি তারে কি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? মানে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের উপর ইচ্ছা করলে বিশেষ ক্ষমতা অর্পণ করা যায়। কারণ অনেক জায়গায় তো আছে যে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই, তখন ওই তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটই দায়িত্ব পালন করে কার? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ওই যে মনে আছে কিনা প্রিলিতে বলছিলাম বিশেষ ম্যাজিস্ট্রেট কত ধারায়? 12 ধারায়, 12 ধারায়। 12 স্যার, 12। জি। তাহলে আমরা চলে আসি ভাই, দেখেন যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর সরকার যে অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে। সরকার একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর এই যে দেখেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক নয় এমন অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে। ধারা কত? 29-এর গ। এছাড়া দেখেন সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারে ইত্যাদি। ধারা কত? 260। উল্লেখ্য যে, আন্ডারলাইন করেন, সকল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে থাকে। আমাদের একের যে 3 নম্বর গ নম্বর প্রশ্নটা, সেখানে জানতে চেয়েছে যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা। আমরা আহ, যদি একটু পড়ার আগে একটু আপনাদের মনে করাই দিই যে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা সম্পর্কে আলোচনা করছে 5 ধারায়। দণ্ডবিধির অধীন যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোর তদন্ত ও অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে, এই কথাটা বলছে 5-এর 1। আর 5-এর 2 বলছে যে অন্যান্য বিশেষ যে আইনগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হতে পারে যদি ওই আইনে বলা থাকে বা কিছু বলা না থাকে, কিন্তু যদি নিষেধ করা থাকে তাহলে প্রযোজ্য হবে না। মনে আছে কিনা? তাহলে ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধির ক্ষেত্রে প্রযোজ্য, এটা বলছে কত? 5-এর 1। আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কত? 5-এর 2। 5-এর 1 আর 2 এর সাথে সম্পর্ক আছে আপনার 28 আর 29। 28 আর 29। 28 ধারায় বলছে যে দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধি যদি প্রযোজ্য হয় 5-এর 1-এ, তাহলে কোন কোন আদালত বিচার করতে পারবে? ওই জায়গায় বললো যে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, বাকি ম্যাজিস্ট্রেট আদালত, অথবা দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী অন্য কোনো আদালত। বুঝতে পারছেন? আর 29-এ বলছে যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা বলছে 5-এর 2-এ। কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে সেটা বলছে কততে? 29 ধারায়। বলছে যে যদি ওই আইনে, ধরেন উদাহরণস্বরূপ এই কথা বলি যে নারী শিশু আইনে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, কারণ নারী শিশু নির্যাতন দমন আইনের 26 অথবা 25 ধারায় বলা আছে যে এই আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য। তাহলে নারী শিশু আইনের ক্ষেত্রে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, এটা ফৌজদারি কার্যবিধির কোথায় বলা আছে? 5-এর 2। বুঝেন? 5-এর 2। আচ্ছা, প্রযোজ্য তো হলো, এখন নারী শিশুর মামলা বিচার করবে কোন বিচারক? এটা বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 29। বিশেষ আইনের ক্ষেত্রে 5-এর 2 29, আর দণ্ডবিধির ক্ষেত্রে 5-এর 1 28। বুঝেন কিনা? তাহলে 29 ধারায় বলছে যদি ওই আইনে কোনো বিচারকের কথা বলা থাকে সেই বিচারক, আর যদি ওই আইনে কোনো বিচারকের কথা বলা না থাকে তাহলে দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী যার ক্ষমতা আছে সে। তাহলে নারী শিশুতে বলা আছে যে বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ট্রাইব্যুনাল, তাহলে বিচার করবে কে? ট্রাইব্যুনাল। যদি ট্রাইব্যুনালের কথা বলা না থাকতো তাহলে কে বিচার করতো? দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী যে আদালত হতো সেটা। বুঝেন কিনা? আচ্ছা, অনলাইনে যারা আছে লাইনটা কেটে দেবে, আবার জয়েন করেন। আচ্ছা ভাই, তাহলে দেখেন পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কিনা। আমি আপনাদের এত কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদিও আমি আপনাদের একটা ফরম্যাট দিছি যে এইভাবে লেখেন, কিন্তু আপনি যদি বুঝেন এই প্রশ্নের উত্তর আমি নিজেই লিখতে পারি। আমি বলবো যে ফৌজদারি কার্যবিধির প্রযোজ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 5 ধারায়।
5-1 ধারায় বলা হয়েছে যে দণ্ডবিধির অধীন অপরাধের তদন্ত অনুসন্ধান ও বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে করা যাবে। আর 5-2 ধারায় বলা হয়েছে যে বিশেষ আইন সংক্রান্ত যে সকল বিশেষ ফৌজদারি আইন রিলেটেড যে বিশেষ আইনগুলো আছে, যেরকম নারী ও শিশু নির্যাতন দমন আইন, দুর্নীতি দমন কমিশন আইন, তারপরে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, যৌতুক নিরোধক আইন, এই বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 5-2। যেমন যদি বিশেষ আইনে বলা থাকে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে তাহলে হবে, আর যদি ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না নিষেধ করা থাকে তাহলে হবে না, আর যদি কিছুই বলা না থাকে তাও প্রযোজ্য হবে। এটাই বলছে কত, 5-2। এখন 28-29-এ চলে আসি। 28 ধারায় বলতেছে যে দণ্ডবিধির অধীন ফৌজদারি কার্যবিধি, সরি, দণ্ডবিধির অপরাধের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে তো ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হলো কততে, 5-1। এখন কোন কোন ফৌজদারি আদালত বিচার করতে পারবে এটা বলছে কত ধারায়, 28 ধারায়। বুঝতে পারছেন? আবার বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য এটা বলছে কততে, 29, সরি প্রযোজ্য 5-2। আর কোন কোন ফৌজদারি আদালত বিশেষ আইনের অধীন বিচার করবে এটা বলছে কততে, 29। যদি ওই বিশেষ আইনে কোনো আদালতের কথা বলা থাকে তাহলে সেই আদালত বিচার করবে, আর যদি কোনো আদালতের কথা বলা না থাকে তাহলে দ্বিতীয় তফসিলের কত। তাহলে আপনি যদি নিজের মতো করে লেখেন আরো বেশি লিখতে পারবেন। এবার এবার দেখে আসেন, আমি এই জায়গায় দণ্ডবিধির কথা আলোচনা করি না, যেহেতু প্রশ্ন জানতে চাইছে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য কিনা। আপনি ইচ্ছা করলে দণ্ডবিধিও সাথে আলোচনা করতে পারেন। একটু পড়ি দেখেন, বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্যতা। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 এর প্রযোজ্যতা সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 1898 এর আন্ডারলাইন করেন 5-2 ধারা ও 29 ধারায় আলোচনা করা হয়েছে। 5-2 ধারায় বলা হয়েছে অপরাধ সংক্রান্ত বিশেষ আইনের অধীন অনুষ্ঠিত তদন্ত অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে যদি উক্ত বিশেষ আইনে ফৌজদারি কার্যবিধি প্রয়োগের কথা বলা থাকে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। অপরদিকে দেখেন 29 ধারায় বলা হয়েছে যে অপরাধ সংক্রান্ত বিশেষ আইনের অধীন অনুষ্ঠিত বিচার কার্যক্রম বিশেষ আইনে যদি কোনো ট্রাইব্যুনাল আন্ডারলাইন করেন বা আদালতের কথা উল্লেখ থাকে তবে উক্ত ট্রাইব্যুনাল বা আদালত বিচার করবে, অন্যথায় ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুযায়ী উল্লেখিত আদালত বিশেষ আইনের অধীন সংঘটিত অপরাধের বিচার করবে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীন সকল অপরাধের বিচার করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অপরদিকে যৌতুক নিরোধ আইন 2018 এর অধীন অপরাধের বিচার করবে ফৌজদারি কার্যবিধি 1898 এর দ্বিতীয় তফসিলের 8ম কলাম উল্লেখিত আদালত। শুনেন, যৌতুক নিরোধক আইন একটা বিশেষ আইন ভাই, ওই আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য, কিন্তু ওই আইনের কোন জায়গা বলে নাই যে কোন আদালত বিচার করবে। যেহেতু বলে নাই তাহলে নির্ধারণ করবে কিভাবে, দ্বিতীয় তফসিলের 8ম কলাম। বুঝেন কিনা? তাহলে বুলবুল সাহেব ঘুম কাটাই দিই প্রশ্ন করিয়া, বলেন যে 5-1 সাথে 5-2 এর সাথে 29 ধারার সম্পর্ক কি বলেন বুলবুল সাহেব। 5-2 এর সাথে 29 ধারার সম্পর্ক কি? বিশেষ আইনে মানে পাঁচের জন্য বিশেষ মানে 5-1 হলো দণ্ডবিধি অনুযায়ী চলছে তদন্ত চলছে। বিশেষ আইনের ক্ষেত্রে কার্যবিধি প্রযোজ্য 5-2, আর এটা হলো প্রযোজ্য 5-2। কিন্তু কোন কোন আদালত বিচার করবে এটা বলছে কত। ধন্যবাদ। 29 স্যার। আমরা সর্বশেষ প্রশ্নটা দেখি, 1-4 1-এর ঘ যেটা আছে, 1-এর ঘ দেখেন যে বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদান সম্পর্কে আলোচনা। এটা এই প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে আমাদের কি হয়ে গেছে, ওই যে 32 আর 33 ক। যদি আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা তাহলে কত ধারা, 32। 32। আপনাকে বলে যে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের বিশেষ ক্ষমতা তাহলে কত, 29 এর গ আর 33 এর ক স্যার। 33 ক আমি আলোচনা করতে গেলে একটু 29 ক আগে কি আলোচনা করে নিব। তাহলে দেখি, এবং সেই সাথে জানতে চেয়েছে যে জরিমানা অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান। তাহলে আমরা চলে আসি, দেখেন উত্তরে চলে আসি। সাধারণ ক্ষমতা 32 আর বিশেষ ক্ষমতা হলো 33 ক। দেখেন তাহলে বিভিন্ন শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা
ফৌজদারি এই জায়গায় ওইটুক বাদ পড়ে গেছে, ফৌজদারি কার্যবিধি 1898 বাদ গেছে না ভাই? পাইছেন? ভয়ের উত্তর দেখেন, প্রথমে বলছে 1898 এর জায়গায় একটা শব্দ যোগ হবে, সেটা কি? ফৌজদারি কার্যবিধি 1898। দেখো, ফৌজদারি কার্যবিধি 1898 11 ও 18 ধারায় যথাক্রমে জেলা পর্যায়ে ও মেট্রোপলিটন এলাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা তো আমরা আগেই জানি। আর ফৌজদারি কার্যবিধি 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত নিম্নবর্ণিত দণ্ড প্রদানের ক্ষমতা থাকবে। সো এটা আর আলোচনা না করি, ঠিক আছে? যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পারে, দ্বিতীয় কি পারে, তৃতীয় পারে, আর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট কি পারে, এটা তো অলরেডি আমরা জানি। তাহলে আমরা যেটা পড়তে হবে সেটা আছে, দেখেন, জরিমানা অনাদায়ে সাজা প্রদান সংক্রান্ত বিধান। দেখেন, যদি কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেওয়া হয়, তাহলে ওই অর্থদণ্ড অনাদায়ে আর কতদিন কারাদণ্ড হবে এটা বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 33 ধারায়। ধরেন একজন ব্যক্তিকে আমাদের দণ্ডবিধির 379 ধারায় একজন চুরি করছে, মানে তারে 379 ধারায় দণ্ড দিছে 1 বছর, সাথে জরিমানা করছে 5,000। বাট ওই ধারায় আদালত সর্বোচ্চ সাজা দিতে পারতো কত? 3 বছর। এখন ওই 1 বছর তো দিল, আর দিছিল 5,000। এখন ওই 5,000 টাকা অনাদায়ে যদি চোরের 5,000 টাকা দেওয়ার সামর্থ্য নাই, তাহলে এক্সট্রা আর কতদিন কারাদণ্ড সে ভোগ করবে? এটা বলছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 33 ধারায়, যেখানে বলা আছে যে ওই ধারায় আদালত সর্বোচ্চ যে সাজা দিতে পারতো তার কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ। তাহলে যদি ওই চোর 5,000 টাকা না দিতে পারে, তাহলে ওই ধারায় আমি আগে দেখবো আদালত সর্বোচ্চ সাজা দিতে পারতো কত? 3 বছর। তাহলে 3 দিয়ে ভাগ করবো কত দিয়া? 4 বছর। 4 দিয়া, তাহলে 3 বছরে হলো 36 মাস। 36 যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে হয় কত? 9 মাস। তাহলে আদালত ওই 5,000 টাকার জন্য সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 9 মাস। তাহলে 1 বছরের সাথে যোগ হবে কত? 9 মাস। এটা বলছে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির 33 ধারায় যা বলছে, দণ্ডবিধির 65 ধারায়ও কি তাই বলছে। তবে পার্থক্য কি অনুপ? ফৌজদারি কার্যবিধির 33-এর সাথে দণ্ডবিধির 65-র পার্থক্য কি? 33 শুধু ম্যাজিস্ট্রেট, আর 65 কি? আর এক দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত সবগুলো। কেউ কেউ বলে যে স্যার তো রিটেনে তো প্রিলি পড়াই, তাহলে ভাই রিটেনে কি আপনাকে নতুন কোনো ওহী নাজিল হয়েছে যে সেই জায়গাতে প্রশ্ন আসবে? এই এক জিনিসই তো আপনার কি পড়তে হবে, কিভাবে লিখতে হবে, এইটুকুলো শেখা। দেখেন, এবং আপনি এই জিনিসগুলো এখন পারতেছেন কেন বলেন? প্রিলিতে আছে বলে মাথায় কেটকেটা ধরতেছে নাকি? যদি প্রিলিতে পড়ে না থাকতো, একেবারেই নতুন হইতো, তাহলে বিষয়টা আপনার কাছে আরো জটিল হয়ে যেত। দেখেন, তো দেখেন, তাহলে যারা এখনো বুঝেন নাই যে 33 আর 65 পার্থক্য কি, 33 হলো শুধু ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, আর 65 ম্যাজিস্ট্রেট প্লাস অন্যান্য যত আদালত আছে সব ক্ষেত্রে। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 33 ধারা অনুসারে যদি কোনো ম্যাজিস্ট্রেট আদালত কোনো অপরাধীকে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড প্রদান করে, তবে উক্ত অর্থদণ্ড অনাদায়ে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধীকে উক্ত ধারায় গোল দিবেন সর্বোচ্চ কারাদণ্ডের 1/4 নাকি পর্যন্ত কারাদণ্ড প্রদান করতে পারে, অর্থাৎ 4/1 ফৌজদারি কার্যবিধি 33 ধারার সাথে দণ্ডবিধি 1860-এর 65 ধারার কি আছে? সাদৃশ্য রয়েছে। তবে পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধির 33 ধারা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, অপরদিকে দণ্ডবিধির 65 ধারা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? সকল ফৌজদারি আদালতের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া দেখেন, এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898-এর আন্ডারলাইন করবে 388 ধারায়, যে ক্ষেত্রে কোনো অপরাধীকে শুধুমাত্র অর্থদণ্ড প্রদান করা হয়, শুধুমাত্র কি
কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু দিছে কি অর্থদণ্ড। উক্ত অর্থদণ্ড অনাদায়ে আদালত কোনো অপরাধীকে অনধিক, আন্ডারলাইন করেন, 30 দিনের সর্বোচ্চ 2 বা 3 কিস্তিতে অর্থ পরিশোধের আদেশ দিতে। অর্থাৎ আপনি মনে রাখবেন যে যদি কারাদণ্ড সাথে অর্থদণ্ড দেয় তাহলে হিসাব করতে লাগবে 33 দ্বারা। আর যদি শুধু অর্থদণ্ড দেয় তাহলে ওই অর্থদণ্ডটা কিভাবে আদায় করা হবে? 30 দিনের সময় দেবে 2 বা 3 কিস্তিতে। আর যদি এইভাবে বলে যে কোনো অর্থদণ্ড, শুধুমাত্র যদি অর্থদণ্ড দেয়, ওই অর্থদণ্ড অনাদায়ে কতদিন কারাদণ্ড হবে, তাহলে লাগবে দণ্ডবিধির কত দ্বারা? 67 দ্বারা। 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে কত? 6 মাস। এটা যদি আদালত দেয়, আর আদালত যদি মনে করে না ওরে অর্থদণ্ডই আদায় করবে, তাহলে আদায় করবে কত দ্বারায়? 388 দ্বারায়। তারা সর্বোচ্চ সময় দিতে পারে 2 বা 3 কিস্তিতে, এবং প্রতি কিস্তির মেয়াদ হবে কত? 30 দিন। তাহলে যদি আপনাকে বলে যে কি বললো, যদি আপনাকে প্রশ্ন আসে যে জরিমানা অনাদায় সাজা প্রদান সংক্রান্ত বিধান, তাহলে আমার লাগবে ফৌজদারি কার্যবিধির কত দ্বারা? 33, দণ্ডবিধির 65, ফৌজদারি কার্যবিধির কত? 388, আর ইচ্ছা করলে দণ্ডবিধির 67 আলোচনা করতে পারে না। তানবীরের কথা আলাদা, উনি কোন জায়গায় অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, কারণ 8টা বই ফলো করে তো, সেটা ওনার ব্যাপার। কিন্তু আপনারা যারা নর্মালি একেবারে পাশের জন্য চান, 50-এর জন্য এইটুক লিখলে যথেষ্ট। যারা 80 দরকার তার আবার 7টা বই ফলো করা লাগবে। তো আজকে এই পর্যন্ত থাক, আজকে একটু পড়তে যাচ্ছি না, আগামী দিন আসেন, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আরো শীট পাবেন, সাথে 2 নম্বর প্রশ্ন পড়া হবে। আর আপনাদের তো পরীক্ষারই বলে দিলাম, তাহলে আমাদের মঙ্গলবারে আর বৃহস্পতিবারে কোনো পরীক্ষা হচ্ছে না, ওই দিন আমরা পুরোটাই ক্লাস করব। আর পরীক্ষা 50 মার্কের হচ্ছে কোন বারে বলেন? রোববারে। দেওয়ানি কার্যবিধি 50 মার্কের পরীক্ষা রোববারে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকেন। যারা যারা আসে না তাদের দাওয়াত দেন, যে এরকম কামাই না দিয়ে রেগুলার আসেন। তো আমাদের